আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের 5 নম্বর অধ্যায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য সমূহ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের প্রথম ক্লাস করব। এই চ্যাপ্টারে তোমাদের রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি। এবার দেখো, আমাদের প্রথম ক্লাস রীতিমতোই কী হবে, মৌলিক অধিকার হবে, এবং মৌলিক অধিকার বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে অধিকার কী এবং অধিকারের সঙ্গে মৌলিক অধিকারের পার্থক্য কী, এই সমস্ত জিনিস। তারপরে আমরা ভারতীয় সংবিধানে বর্ণিত যে মৌলিক অধিকার রয়েছে সেটাতে যাব। ঠিক আছে? তো আজকের ক্লাসে কি আলোচনা করব আমরা? আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে অধিকার কী এবং মৌলিক অধিকার কী এবং এগুলোর মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে ভারতীয় সংবিধানে যেগুলো বর্ণিত রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব, কারণ ওগুলো বুঝতে হবে, তাই না? ওগুলো খুব ডিটেলসে পড়তে হবে। তার আগে আমার অধিকার সম্পর্কেই যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে বুঝবো পুরোটা? বোঝা যাচ্ছে তো কথাটা? তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকে আমাদের পঞ্চম অধ্যায় থাকছে, পার্ট 1 অর্থাৎ প্রথম ক্লাস, এবং দ্বিতীয় সেমিস্টার। মূল বিষয় হচ্ছে অধিকার ও মৌলিক অধিকার। ওকে, দেখো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, প্রথমে দেখব অধিকার কি জিনিস, ঠিক আছে? তারপরে দেখব অধিকারের প্রকৃতি, তারপরে অধিকারের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগের মধ্যে অনেক ধরনের অধিকার রয়েছে, সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। প্রচুর পরিমাণে অধিকার রয়েছে একটা মানুষের, ব্যক্তির, তাই না? অধিকার খুব দরকার। দেখো, আমরা শুরু করার আগে তোমাদেরকে কোশ্চেন করি যে অধিকার কি, তোমরা অধিকার বলতে কি বোঝো সেটা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি এক্ষুনি পড়াবো জিনিসটা, ঠিক আছে? দেখি তোমরা কতটা জানো এই বিষয়টা সম্পর্কে। ওকে, নেক্সট আমরা দেখব যে মৌলিক অধিকার কি, তারপরে মৌলিক অধিকারের প্রকৃতি দেখব। ওকে, নেক্সট মৌলিক অধিকার আর অন্যান্য যে অধিকার রয়েছে, সাধারণ অধিকার আর মৌলিক অধিকারের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য দেখব। আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভারতের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা, কেন দরকার পড়েছে, কেন দরকার ছিল ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারটা লিপিবদ্ধ করার। ওকে, এই জিনিসগুলো আজকে আমরা অ্যাকচুয়ালি দেখব। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা ভারতীয় সংবিধানে বর্ণিত যে মৌলিক অধিকারগুলোর কথা উল্লেখ রয়েছে, 6খানা মৌলিক অধিকারের কথা, সেই 6টা অধিকার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? দেখো, প্রথমে আমরা চলে আসবো যে অধিকার কি জিনিস। দেখো, অধিকার বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সমাজের এমন কিছু সুযোগ সুবিধা যেগুলো ছাড়া একজন ব্যক্তির সার্বিক বিকাশ সম্ভব নয়। ঠিক আছে? বলছে এই সুযোগ সুবিধা ছাড়া একটা ব্যক্তি বা একটা মানুষ কখনোই বিকাশ লাভ করতে পারে না। ধরো, একটা এ পার্সন রয়েছে আর একটা বি পার্সন রয়েছে। আমি বি পার্সনকে সমস্ত সুযোগ সুবিধা দিলাম আর এ পার্সনকে কোনো এক কারণে সুযোগ সুবিধা দিলাম না। কে সব থেকে বেশি আগিয়ে যাবে? যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে, শিক্ষার অধিকার পেয়েছে, সামাজিক মর্যাদার অধিকার পেয়েছে, চাকরি করার অধিকার পেয়েছে, আর একজন পায়নি, তাই না? যে পেয়েছে সেই আগিয়ে যাবে, হ্যাঁ কি না? বোঝাতে পারছি কথাগুলো? তো বলছে এমন কিছু সুযোগ সুবিধা যেগুলো ছাড়া ব্যক্তির সার্বিক বিকাশ ঘটে না, সেই সমস্ত সুযোগ সুবিধাকেই অ্যাকচুয়ালি অধিকার বলা হয় বা রাইট বলা হয়। ঠিক আছে? দেখো, কিছু কিছু তাত্ত্বিকরা আবার বলছেন যে শুধুমাত্র যে বিকাশ লাভ করার উপরে ভিত্তি করে সুযোগ সুবিধাগুলোকে তুমি অধিকার বলে দেবে, এটা তো হবে না। বলছে সেই সুযোগ সুবিধাগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে এবং সংরক্ষিতও হতে হবে। বোঝা যাচ্ছে? দেখো, এমন নয় যে প্রতিটা অধিকার রাষ্ট্র দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত, কিন্তু কিছু কিছু তাত্ত্বিকরা বলছেন এই জিনিসটা। ঠিক আছে? বোঝাতে পারলাম? নেক্সট আমরা এই অধিকারের প্রকৃতি সম্পর্কে একটু আলোচনা করব, তাহলে আমরা অধিকারটাকে আরো ভালো করে বুঝতে পারবো, তাই না? দেখো, প্রথমে বলছে সামাজিক কল্যাণ বোধের সঙ্গে যুক্ত। সামাজিক কল্যাণ বোধ কেন, বা সামাজিক কল্যাণ বোধের সঙ্গে যুক্ত কেন বলছে কথাটা? দেখো, বলছে এই অধিকার হচ্ছে একটা মানুষের জন্য তো নয়। দেখো, মানুষ একটা সমাজবদ্ধ জীব, সে সমাজের বাইরে গিয়ে কোনো অধিকার ভোগ করতে পারে না। সে একা একা এক জায়গায় আছে, সে অধিকার ভোগ করবে কিভাবে? তার তো এমনি থাকছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা আমাদের অধিকার কখন প্রয়োজন পড়ে? যখন আমরা একটা সমাজের মধ্যে থাকি, তাই না? সেরকমই বলছে এই যে অধিকার রয়েছে, এটা একটা মানুষ একা একা পায় না বা ভোগ করতে পারে না, এটা পুরো সকলকে নিয়ে ভোগ করতে হয়। এই যে অধিকার এমন একটা জিনিস।
দেখো, এই যে সমাজের সকলের যদি আমরা এই সম্মান সুযোগ সুবিধা দিই, অর্থাৎ অধিকার প্রদান করি, সাম্য প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, তাহলে কিন্তু সমাজের উন্নয়ন ঘটবে, তাই না? দেখো, আমাদের ভারতবর্ষে যদি আমরা শুধুমাত্র একজনকে অধিকার দিই, এই ভারতবর্ষের উন্নয়ন ভালো ঘটবে, নাকি প্রতিটা মানুষকে সমান অধিকার দিই তখন বেশি উন্নতি ঘটবে? কোনটা হবে? যদি আমরা সবাইকে দিই, তাই না, সবাইকার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। বোঝাতে পারছি কথাটা? তারপরে কি বলছে, সামাজিক ধারণা। দেখো, ওই যে একদম প্রথমেই বললাম যে অধিকার একটি সমাজের সঙ্গে রিলেটেড, তাই না? অধিকার এমন একটা বিষয় যেটা সমাজের সঙ্গে রিলেটেড, তাই না? একটা মানুষ কখনোই কখনোই মানে সমাজের বাইরে গিয়ে অধিকার ভোগ করতে পারে না, তাই না? তো এরই অধিকার একটা সামাজিক ধারণা। নেক্সট, আইনগত ধারণা। ওই যে কিছু কিছু তাত্ত্বিক কি বললো, যে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে এবং সঙ্গে রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত হতে হবে। তাই জন্যই বলা হচ্ছে এই যে অধিকার একটি আইনগত ধারণা। বোঝা গেল? যেহেতু রাষ্ট্র আইন প্রণয়নের মাধ্যমেই অধিকারকে স্বীকৃতি দিয়ে থাকে এবং অধিকারকে সংরক্ষিত করে থাকে, তাই না? এই যে বলছে গতিশীল ধারণা, বলছে এই অধিকার একটি গতিশীল ধারণা। অধিকারকে কেন গতিশীল বলা হচ্ছে? কারণ এই অধিকার সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হতে থাকে। যেরকম একটা সময়, যদি আমরা উদাহরণ হিসেবে বলি, একটা সময় শিক্ষার অধিকার সবাইকার জন্য ছিল না, কিছু শ্রেণীর জন্য ছিল, কিছু মানুষের জন্য ছিল। কিন্তু বর্তমান সময়ে ভাবো, শিক্ষা সবার জন্য, তাই না? তাই বলছে যে অধিকার হচ্ছে একটা গতিশীল ধারণা। বোঝা গেল? নেক্সট, সমষ্টিগতভাবে প্রযোজ্য বিষয়। এটা শুধুমাত্র একজন ব্যক্তির ওপরে প্রযোজ্য নয় এই অধিকার, এটা সবাইকার জন্য, এটা সবাইকার কল্যাণের জন্য, একটা সমাজের কল্যাণের জন্য এই অধিকার কি কাজ করে, তাই না? ক্লিয়ার হলো কি বলতে চাইলাম আমরা? নেক্সট আমরা চলে যাব অধিকারের শ্রেণী বিভাগে। দেখো, সাধারণভাবে তোমরা অধিকারকে অনেক বইতে অনেকভাবে ভাগ পাবে। আমরা এখানে দুটো ভাগে ভাগ করব, ঠিক আছে? দেখো, তার আগে একটা কথা বলে দিই, কেউ আইনগতকে এবং নৈতিক অধিকারকে উল্লেখ করেনি, সরাসরি 5টা অধিকার ভাগ করে দিয়েছে। আমরা আরও ডিটেলসে যেহেতু পড়ছি, একটু ভালো করে পড়বো, ঠিক আছে? সাধারণভাবে অধিকারকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে নৈতিক অধিকার, আর একটা হচ্ছে আইনগত অধিকার। নৈতিক অধিকার কি? যেটি সমাজের নীতি নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেটা হচ্ছে নৈতিক অধিকার। অর্থাৎ যে সমস্ত অধিকার সমাজের নীতি নৈতিকতার উপরে ভিত্তি করে গড়ে ওঠে, সেই সমস্ত অধিকারকে আমরা বলি নৈতিক অধিকার। যেরকম একজন বৃদ্ধ বাবা মা, তার অধিকার কি? তার সন্তানের দ্বারা বৃদ্ধ বয়সে কি ভরণ পোষণ পাওয়া, তাই না? তার বাচ্চারা যাতে তাকে বৃদ্ধা বয়সে দেখে, এটা তার অধিকার। কিন্তু এই অধিকার যদি লঙ্ঘন করে কোনো সন্তান, যে তার বাবা মাকে দেখলো না, তবে কি হবে? এই ক্ষেত্রে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, রাষ্ট্র কোনো রকম শাস্তি দিতে পারবে না। এই নৈতিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্রের কোনো রকম ক্ষমতা নেই। কারণ কি? রাষ্ট্র এই নৈতিক অধিকারকে স্বীকৃতি দেয় না এবং এটাকে সংরক্ষণও করে না। বোঝা গেল? ওই যে আমরা প্রথম দিকেই বললাম যে অধিকার কিছুটা সংরক্ষিত রয়েছে আর কিছুটা অসংরক্ষিত, যে অধিকার হিসেবে তো রয়েছে কিন্তু রাষ্ট্র দ্বারা সংরক্ষিত নয়। ক্লিয়ার হচ্ছে কথাটা? বা স্বীকৃত না হলেও চলে। হ্যাঁ, কিছু কিছু তাত্ত্বিকরা বলছে হতে হবে, যে রাষ্ট্র দ্বারা স্বীকৃত হতে হবে এবং সংরক্ষিতও হতে হবে, তবেই আমি সেটাকে অধিকার বলবো। কিন্তু কিছু কিছু তাত্ত্বিক তো বলছে যে না, না হলেও চলবে, জাস্ট মানুষের বিকাশ ঘটলেই হবে, তাই না? যাই হোক, নৈতিক অধিকার কি বুঝলাম। এবং আরেকটা কি বলছে, আইনগত অধিকার। আইনগত অধিকার বলতে সেই সমস্ত অধিকারকে বোঝায় যে সমস্ত অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত। অর্থাৎ রাষ্ট্র বলছে এগুলো হচ্ছে অধিকার, এবং সেটা সে আরো এইভাবেও বলছে যে এগুলোকে আমি আইন প্রণয়নের দ্বারা সংরক্ষিত করব, সেটা আমার দায়িত্ব, ঠিক আছে? এইবার এই আইনগত অধিকারকে তুমি কোনো কোনো বইয়ে 4টে ভাগ পাবে, কোথাও কোথাও 5টা পাবে, ঠিক আছে? আমরা 5টা ভাগে ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে পৌর অধিকার, একটা হচ্ছে রাজনৈতিক অধিকার, একটা হচ্ছে সামাজিক অধিকার, আর একটা হচ্ছে সাংস্কৃতিক অধিকার, আর একটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। আমরা প্রতিটা অধিকার সম্পর্কে ডিটেলসে পড়বো, ওকে? প্রথমেই আমরা দেখি যে পৌর অধিকারটা কি জিনিস। দেখো, যে সমস্ত অধিকার ছাড়া একজন ব্যক্তি একটা সভ্য সমাজে বসবাস করতে পারে না, সেই সমস্ত অধিকারকেই কি বলা হয়? পৌর অধিকার।
এই পৌর অধিকারের মধ্যে কি কি রয়েছে, যে এরকম বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, পরিবার গঠনের অধিকার, তারপরে হচ্ছে শিক্ষার অধিকার, তারপরে চুক্তির অধিকার। আমরা এগুলো সম্পর্কেও এক এক করে বলি। যেরকম বেঁচে থাকার অধিকার, এটা একটা জন্মগত, তো তুমি জন্মেছো মানে তোমার তো বেঁচে থাকতে হবে, নাকি সেদিনই এই তোমার অধিকার নেই তুমি টপকে যাও, এরকম তো নয়, তাই না? আবার কি বলছে, যে স্বাধীনতার অধিকার, তোমাকে যদি আমি স্বাধীনতা না দিই, তোমার প্রতি যদি আমি সাম্য প্রতিষ্ঠা না করি, তোমার বিকাশ ঘটবে না তো, তাই না? এবং তুমি একটা সভ্য সমাজে বসবাস করতে পারবে, পারবে না। আরেকটা কি বলছে, সম্পত্তির অধিকার, বলছে একজন ব্যক্তি তার ইচ্ছা মতো যেখানে খুশি জমি কিনুক, জমি বিক্রি করুক, তার সন্তানকে জমি দান করে দিক, তাই না? বা সন্তান না, যে কাউকে দান করে দিক, তার সেই অধিকার রয়েছে। একটা সভ্য মানুষই এটা করতে পারবে, একটা সমাজে এটাই ঘটবে, তাই না? যদি এরকম বলা হয় না তুমি জমি বিক্রি করতে পারবে না, এ কেমন একটা না? আবার কি বলছে, যে পরিবার গঠনের অধিকার, মানে তুমি একজন মানুষ হিসেবে তুমি তোমার পরিবার গঠন করতে পারবে, যার তার সঙ্গে বিয়ে করতে পারবে। আবার ভেবো না যে ওই স্কুলের তোমার ক্লাসের সঙ্গে তুমি বিয়ে করতে পারবে, ওটা হয়ে ওঠে না, ঠিক আছে? যাই হোক, মজা করলাম। যাই হোক, কি বলছে, তুমি তোমার পরিবার গঠন করতে পারবে, অর্থাৎ বিয়ে করতে পারবে, তোমার সন্তান সন্ততি হবে, ওকে, নো প্রবলেম। আবার কি বলছে, ধর্মের অধিকার, তোমরা যে কোনো ধর্ম পালন করতে পারবে, বিশেষ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে। যেরকম আমাদের ভারতবর্ষের উদাহরণ যদি দিই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে যে কোনো ধর্মের মানুষ বসবাস করতে পারবে, তাদের ধর্ম পালন করতে পারবে, তারপরে তাদের ধর্ম প্রচার করতে পারবে, ওকে, ইভেন কোনো ধর্ম না পালন করেও থাকতে পারবে। এরপরে কি বলছে, শিক্ষার অধিকার, শিক্ষা মানুষের বিকাশে খুব সহায়ক, তাই না? শিক্ষা প্রয়োজন খুব পরিমাণে। তো এই যে শিক্ষার অধিকার, এটাও একটা পৌর অধিকারের মধ্যে পড়ছে। আর একটা কি বলছে, যে চুক্তি স্থাপনের বা চুক্তির অধিকার, যে তুমি ব্যবসা বাণিজ্য করছো বা কোনো ব্যক্তির সঙ্গে তুমি চুক্তি করে নিচ্ছ, দেখো এই চুক্তি আমাদের মধ্যে, দুখানা কোম্পানির মধ্যেও হতে পারে, নট অনলি কোম্পানি, দুটো মানুষের মধ্যেও চুক্তি হতে পারে, ওকে। যাই হোক, নেক্সট কি বলছে, রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার বলতে কি বোঝাচ্ছে, রাজনৈতিক অধিকার বলতে এমন একটা অধিকারকে বোঝাচ্ছে যার মাধ্যমে জনগণ রাষ্ট্রের বা বিভিন্ন রাষ্ট্রীয় কাজে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত হয়, সেই সমস্ত অধিকারকে কি বলা হচ্ছে, রাজনৈতিক অধিকার। যেরকম ভোট দানের অধিকার, একজন ব্যক্তি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে তার এই অধিকারটা থাকা প্রয়োজন, তাই না? আবার কি বলছে, ভোটে নির্বাচিত হওয়ার অধিকার, অর্থাৎ তুমি ভোটে দাঁড়াচ্ছ, তুমি এমএলএ হচ্ছ, প্রধানমন্ত্রী হচ্ছ, তাই না? আবার কি বলছে, সরকারি চাকরি করার অধিকার, তুমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার সমান অধিকার পাবে। এমন নয় যে একটা হিন্দু মুসলিমের ক্ষেত্রে পার্থক্য করা হবে বা ছেলে মেয়ের ক্ষেত্রে পার্থক্য করা হবে। এবার তোমরা অনেকে বলবে যে পার্থক্য দাদা করা হয়, ওই যে ওবিসি এসসি এসটি, তারপরে মেয়েদের জন্য কিছুটা সংরক্ষণ, এইরকম কিছু। দেখো, আমাদের সাম্যের চ্যাপ্টারে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, তো সেইটা নিয়ে আর একবার আলোচনা না করি, তাই না? ফালতু সময় নষ্ট করে কি করব? দেখো, রাজনৈতিক অধিকারের মধ্যে আরও বেশ কিছু অধিকার রয়েছে, যেরকম তুমি সরকারের কাছে তোমার অভাব অভিযোগ জানাতে পারো, ঠিক আছে? তারা সেটা কতটা পালন করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি তোমার আবেদন জানাতে পারো। এছাড়া রাষ্ট্র যদি স্বৈরাচারী হয়ে যায়, অর্থাৎ সরকার যদি স্বৈরাচারী হয়ে যায়, তখন তার বিরুদ্ধে তুমি বিপ্লব ঘটাতে পারো, বিরোধিতা করতে পারো তার। তারপরে হচ্ছে, তুমি ধরো বিদেশে পড়াশোনা করতে গেছো বা কোনো একটা কাজে গেছো, ওখানে তোমার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার অধিকার তোমার রয়েছে, যে তুমি একজন ভারতীয় হিসেবে ওখানে নিরাপত্তা পাবে ওখানকার সরকারের কাছ থেকে, কারণ ওখানকার সরকারের সঙ্গে আমাদের সরকারের একটা চুক্তি রয়েছে। বোঝা গেল? নেক্সট কি বললাম, সামাজিক অধিকার। দেখো, এই যে সামাজিক অধিকারের কথা আমরা বললাম, সামাজিক অধিকারটা কি জিনিস? দেখো, সামাজিক জীবনে বিকাশ সাধনের জন্য যে সমস্ত অধিকার প্রয়োজন, সেই অধিকারগুলোকেই সামাজিক অধিকার বলে। যেরকম সামাজিক সাম্য, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সামাজিক ক্ষেত্রে সমান অধিকার পাবে, এগুলো হচ্ছে সামাজিক অধিকারের এক একটা বৈশিষ্ট্য। এছাড়া একটি হেলদি পরিবেশে বসবাস করার অধিকার, এটাও সামাজিক অধিকারের মধ্যে পড়ছে। মানে তুমি আশপাশে ওই যে ঘিঞ্জি পরিবেশ থাকবে না, সবাই যদি মদ খায়, তোমার যদি বিকাশ সাধনে বাধা সৃষ্টি হয়, তাহলে এর ব্যবস্থা কে করবে? সরকার। অর্থাৎ ওই যে মদ খাওয়ার উপরে ব্যান করবে, যে ওই এলাকায় মদ খাওয়া যাবে না,
এখন ধরো মন্দিরে গিয়ে মদ খাচ্ছে, মন্দিরের মধ্যে গিয়ে, সেটা তো উচিত না, ওটা পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলের মধ্যে বিড়ি সিগারেট খাচ্ছে, এটা কি উচিত? এটা স্কুলের পরিবেশটাকে নষ্ট করছে। মসজিদের মধ্যে গিয়ে গাঁজা টানছে, এটা কি উচিত? একদম নয়। এটা ওখানকার পরিবেশ নষ্ট করছে। তো যখন ওইটা করবে সরকার তাকে শাস্তি দিতে পারবে। দেখো এই যে আইনগত যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকার লঙ্ঘিত হলে বা ক্ষুণ্ণ হলে সরকার কিন্তু শাস্তি দিতে পারে, নৈতিক অধিকারে যেটা পারে না। বোঝা গেল? এছাড়া সামাজিক অধিকারের মধ্যে স্বাস্থ্য রক্ষার যে অধিকার, এই স্বাস্থ্য রক্ষার জন্য সরকার বিভিন্ন কাজ করতে পারে, যে ব্যক্তি একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হবে। এখন ধরো একটা রাষ্ট্রে সবাই সেই রোগা রোগা মানুষ, ঠিক আছে, তখন কি সেটা কি রাষ্ট্রের পক্ষে ভালো? একদম নয়, তাই না? অন্য খুশি মেরে বোঝাতে পারছি আশা করি। নেক্সট কি বলছে? শোষণের বিরুদ্ধে অধিকার যেটা রয়েছে, যে বাচ্চাদেরকে বিভিন্ন মাইনিং কোম্পানিতে, তারপরে কলকারখানাগুলিতে, মানে সেই ক্ষতিকারক পরিবেশের মধ্যে তাদেরকে কি করা হয়, কাজ করানো হয়। এছাড়া কাজ করিয়ে নিয়ে তার জন্য ন্যায্য যে মজুরি, সেই মজুরি দেওয়া হয় না, শোষণ করা হয় একরকম। সেই যে শোষণের বিরুদ্ধে যে প্রতিবাদ তোলার অধিকার রয়েছে, এবং ওই শোষিত না হওয়ার অধিকার প্রতিটা মানুষের রয়েছে। ওকে, এটা হচ্ছে কি সামাজিক অধিকারের মধ্যে পড়ছে। আরেকটা অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকারটা কি জিনিস? যে অর্থনৈতিক দিক থেকে সবাই সমান অধিকার পাবে। বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকরা বলছে যদি অর্থনৈতিক অধিকার কোনো ব্যক্তির বা কোনো নাগরিকের না থাকে, তবে বাকি অধিকারগুলো কোনো রকম কার্যকারী হবে না। ঠিক আছে? আমরা জানি কেন পুঁজিপতি শ্রেণী তৈরি হবে, একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে শোষণ করবে, তাই না? তাদের স্বাধীনতার অধিকার, রাজনৈতিক অধিকার কোনো মূল্যই থাকবে না। এই অর্থনৈতিক অধিকারের মধ্যে আমরা যদি একটু ভাগ করি, ভাগ করে বলি যেরকম কর্মের অধিকার, মানে সে কাজ করার যে অধিকার রয়েছে সেই অধিকার পাবে। মানে এইরকম নয় যে একটা মেয়ে মেয়ে বলে তাকে কাজ করতে দেব না। অনেক পরিবার এরকম আছে না, বিয়ে হয়ে গেছে, আমার বৌমা কাজ করবে, এটাও হবে না। এগুলো কিন্তু একরকম আইন লঙ্ঘন করা হচ্ছে। ঠিক আছে? এখানে শাস্তি দিতে পারে। যদি কোনো শাশুড়ি বা কোনো স্বামী তার বউকে কি করে, আটকায় যে না তুমি কাজ করতে পারবে না, সে যদি গিয়ে সরকারকে বলে, সেই স্বামী বা সেই শাশুড়ি তখন শাস্তি পাবে। বোঝা গেল? নেক্সট আমরা বলতে পারি বিশ্রামের অধিকারও অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ছে। তারপরে যদি তোমার এই যে কাজ করতে করতে তুমি পঙ্গু হয়ে গেছো বা বুড়ো হয়ে গেছো, মানে বয়স্ক হয়ে গেছো, তখন কি হবে? সরকার তোমার দায়িত্ব নেবে, পেনশনের ব্যবস্থা করতে পারে, বৃদ্ধ ভাতা দিতে পারে। ওকে, এছাড়া ওই যে পঙ্গু হয়ে গেলে যে তোমার যে ভরণ পোষণের দায়িত্ব, সেটা সরকার নিতে পারে। নেক্সট আরেকটা বলছে যে যথাযথ পারিশ্রমিক পাওয়ার অধিকার, অর্থাৎ সমানভাবে তোমরা পারিশ্রমিক পাবে, যতটা কাজ করবে ততটা পারিশ্রমিক পাবে। যদি কম দেয় সেটাও কিন্তু আইন লঙ্ঘন করা হচ্ছে। আবার এমন যদি হয় তুমি আর তোমার বন্ধু, তুমি কাজে গেছো, এখন তোমার বন্ধুকে কম টাকা দিচ্ছে আর তোমাকে বেশি টাকা দিচ্ছে, কারণ তুমি একটু হ্যান্ডসাম আছো, তোমার খুব পছন্দ হয়েছে, ওই লোকটা তোমাকে জামাই করবে, তাই জন্য তোমাকে এক্সট্রা টাকা দিচ্ছে, এটাও একরকম এই আইন লঙ্ঘন হচ্ছে। তোমরা দুজনেই যখন একই কাজে গেছো, একই পদের কাজে গেছো, তখন দুজনকেই সমান টাকা দিতে হবে। আবার অনেক সময় এমন হয়, ধরো কোনো একটা রাজমিস্ত্রির কাজে, ওই যে ঘর বাড়ি তৈরির কাজে গেছে, একজন মহিলা গেছে, একজন পুরুষ গেছে, পুরুষটাকে বেশি টাকা দিচ্ছে আর যে মহিলা তাকে কম টাকা দিচ্ছে, এটাও করা যাবে না। বোঝা গেল? তবে তাদের যে অর্থনৈতিক অধিকার, সেই অর্থনৈতিক অধিকারটা ক্ষুণ্ণ হবে। এবার নেক্সট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক অধিকার। সাংস্কৃতিক অধিকার বলতে বোঝাচ্ছে সাংস্কৃতিক জীবনে বিকাশ লাভের জন্য যে সমস্ত অধিকার দরকার, সেই সমস্ত অধিকারকে। যেরকম ভাষার ক্ষেত্রে, যে আমার ভাষার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করার অধিকার আমার রয়েছে। এছাড়া আমি যে ধর্ম পালন করি, আমার যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার আমার রয়েছে। ক্লিয়ার হলো? এই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে অধিকার, সেই অধিকারের কিছু শ্রেণীবিভাগ আমরা করেছি। এইবার আমরা আর একটু ডিটেলসে পড়ি, যে স্বীকৃতির দিক থেকে আমরা একখানা ভাগ করব কি, কাকে? এই অধিকারকে। ধরো এটা হচ্ছে পৃথিবীর সমস্ত অধিকার, ঠিক আছে? এটা কি পৃথিবীর সমস্ত অধিকার, এবং এই পৃথিবীর সমস্ত অধিকারের মধ্যে একটা অংশ যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, তাহলে এখানে একটা ভাগ হচ্ছে কি, এই ভাগটা হচ্ছে যেখানে স্বীকৃতি দেওয়া নেই, অর্থাৎ বিভিন্ন নৈতিক অধিকার এগুলোর মধ্যে পড়ছে।
ঠিক আছে, এটা আমরা নৈতিক অধিকার বলছি এই অংশটাকে, ঠিক আছে, সরি, নৈতিক অধিকার। ওকে, বোঝাতে পারছি কথাটা? আর এর এই বাকি অংশটুকু রয়েছে, এই লাল অংশটুকু, এই অংশটুকু হচ্ছে তোমার আইন দ্বারা স্বীকৃত। ঠিক আছে, আইন দ্বারা স্বীকৃত। আর এই ওপরের অংশটা যেটা আমরা নৈতিক বললাম সেটা আইন দ্বারা স্বীকৃত নয়। এবার এই আইন দ্বারা স্বীকৃত অংশের মধ্যেও একটা পার্ট রয়েছে যেটা কিনা সংবিধানে লিপিবদ্ধ করা রয়েছে। ঠিক আছে, সংবিধান দ্বারা সংরক্ষিত আমরা বলতে পারি, যে সংবিধান দ্বারা সংরক্ষিত। এটা হচ্ছে স্বীকৃতির ভিত্তি থেকে। আমরা যদি পৃথিবীর সমস্ত অধিকারকে এক জায়গায় করি এবং তাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা ভাগ কি রয়েছে যে ওটা আইন দ্বারা স্বীকৃত নয়, আর একটা ভাগ কি রয়েছে আইন দ্বারা স্বীকৃত কিন্তু সংবিধানে লিপিবদ্ধ করা নেই, মানে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ করা নেই। আর একটা হচ্ছে সংবিধান দ্বারা সংরক্ষিত, অর্থাৎ লিপিবদ্ধ করা রয়েছে, মানে ওটা কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। ঠিক আছে, একবারে সংবিধান বলা রয়েছে, ওটা মৌলিক অধিকার হিসেবে রয়েছে। ঠিক আছে, আমরা মৌলিক অধিকার কি তখন বুঝবো। ক্লিয়ার হলো কথাটা? নেক্সট আমরা সরাসরি চলে যাই, অধিকার কেন গুরুত্বপূর্ণ। এক কথায় যদি বলি, অধিকার একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কারণ অধিকার একটা মানুষের সার্বিক বিকাশ ঘটাতে সাহায্য করে, তাকে ঠিকঠাকভাবে বেঁচে থাকার জন্য সাহায্য করে, তার একটা সুস্থ পরিবেশে জীবনযাপন করা, একটা সুন্দর জীবনযাপন করার জন্য মানে সুযোগ দিয়ে থাকে। বোঝা গেল? যেরকম একটা অর্থনৈতিক অধিকার যদি মানুষের না থাকে তাহলে সে একটা সুন্দর জীবনযাপন কখনোই পালন করতে পারবে না, তার ইনকাম করার অধিকারই নেই। তবে সে কিভাবে তার জীবনটাকে উন্নত করবে? তার সবসময় অনিশ্চয়তা থাকবে যে আমার শরীর খারাপ হলে আমার ওষুধ আনবো কি করে আমি। বোঝা যাচ্ছে কথাগুলো? নেক্সট আমরা চলে যাব মৌলিক অধিকার কি। দেখো, মৌলিক অধিকার বলতে ব্যক্তির সেই সমস্ত অধিকারকে বোঝায় যে সমস্ত অধিকারগুলি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, একেবারে মানে দরকারি, ওইগুলো ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশ ঘটবেই না। ক্লিয়ার? মানে দেখো, অধিকার তো নর্মালি আমরা অধিকার বলতে বোঝাচ্ছি যে নর্মালি তোমার বিকাশ লাভের জন্য দরকার রয়েছে। ক্লিয়ার? কিন্তু মৌলিক অধিকার বলছে যে এমন কিছু অধিকার যেগুলো মানে দরকারি, ওগুলোকে বাদ দেওয়া যাবে না। আমরা 100টা অধিকার এনেছি, যেই অধিকারগুলো অধিকার হিসেবে স্বীকৃত, কিন্তু ওর মধ্যে কিছু অধিকারকে বাদ দেওয়া যাবে। ঠিক আছে, তা ওই অধিকারগুলোকে বাদ দিলেও তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। কিন্তু মৌলিক অধিকারটা এমন একটা অধিকার যেটা বাদ দেওয়া যাবে না, একটা মানুষের জীবন থেকে বাদ দেওয়া যাবে না। সম্পত্তির অধিকার, সরি সম্পত্তির অধিকার বলছি না, অর্থনৈতিক অধিকার, এই অধিকার যদি আমরা বাদ দিই হবে না, তাই না? জীবনের অধিকার, এটাকে বাদ দিলে কি করে হবে? রাজনৈতিক অধিকার, তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে যদি রাজনৈতিক অধিকার কেড়ে নিই আমি তোমার ওপর থেকে, তাই না? ক্লিয়ার হচ্ছে কথাগুলো? আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট আমরা সরাসরি মৌলিক অধিকারের প্রকৃতিতে যাব, তারপরে যখন পার্থক্য আমরা পড়ব তখন আশা করছি দুটো পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেরকম এই যে মৌলিক অধিকার রয়েছে এটা সকলের জন্য প্রযোজ্য নয়। সকলের জন্য প্রযোজ্য নয় বলতে কি বোঝাচ্ছে? যে এটা শুধুমাত্র নাগরিকের জন্য প্রযোজ্য। একটা রাষ্ট্র, এই মৌলিক অধিকার অ্যাকচুয়ালি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। ঠিক আছে, রাষ্ট্রের সংবিধান দ্বারা সংরক্ষিত। ঠিক আছে, এটাকে মানে কেউ ক্ষুণ্ণ করতে পারে না। এই মৌলিক অধিকার শুধুমাত্র দেশের নাগরিকের দ্বারা জন্য। এই মৌলিক অধিকার এতটা প্রয়োজন যে প্রতিটা রাষ্ট্র তাদের সংবিধানে এই অধিকারগুলোকে লিপিবদ্ধ করে। আমাদের ভারতবর্ষের সংবিধানে সেটা মৌলিক অধিকার হিসেবে নাম পেয়েছে, ফান্ডামেন্টাল রাইটস। ওকে, দেখো, শুধুমাত্র নাগরিকরা ভোগ করবে, কিন্তু কারা ভোগ করবে না? বিদেশিরা। হ্যাঁ, কিছু কিছু অধিকার রয়েছে যেগুলো বিদেশিরা ভোগ করে থাকে মৌলিক অধিকারের মধ্যেই। ঠিক আছে, যেরকম ধর্ম পালনের অধিকার, বিদেশিরাও এই অধিকারটা পায়, ভারতীয়রাও পায়, এমন কিছু অধিকার রয়েছে। ওকে, এছাড়া কি বলছে? আইন বিভাগ ও শাসন বিভাগের ঊর্ধ্বে স্থাপিত। বলছে মৌলিক অধিকার এমন একটা অধিকার যেটা শাসন বিভাগ এবং আইন বিভাগের ওপরে, অর্থাৎ এই মৌলিক অধিকার শাসন বিভাগ এবং আইন বিভাগ কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না এই মৌলিক অধিকারের ওপর। যেরকম দেখো, অধিকার যেহেতু আইন এক একটা, এই আইন কিন্তু আইনসভা পরিবর্তন করতে পারে, কিন্তু মৌলিক অধিকার এমন কিছু আইন যেগুলোকে পরিবর্তন করতে পারবে না আইনসভা। ক্লিয়ার? বা শাসন বিভাগ এটাকে কেড়ে নিতে পারবে না কারো কাছ থেকে। ঠিক আছে, এই অধিকারকে এই আইন বিভাগ এবং শাসন বিভাগের থেকে
সংরক্ষিত রাখার জন্যই অ্যাকচুয়ালি এটাকে মৌলিক অংশে লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানের। বোঝা গেল? মানে এটাকে যদি কোনো কারণবশত যে রাষ্ট্রীয় সরকার যদি একটা সাধারণ মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, তো মৌলিক অধিকারকে, তখন সে সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাবে। সুপ্রিম কোর্টে গিয়ে বলবে দেখো এই এই সরকার আমার এই অধিকার ক্ষুণ্ণ করেছে, তখন সুপ্রিম কোর্ট ওই সরকারকেও শাস্তি দিতে পারবে। বোঝা গেল? এবং কিছু স্টেপ নেবে। নেক্সট, সরকার ও আইনসভার বিরুদ্ধে প্রযোজ্য। ওই যে বললাম, সরকার এবং আইনসভার বিরুদ্ধে, অর্থাৎ শাসন বিভাগ এবং আইনসভার বিরুদ্ধে এটা প্রযোজ্য। এই মৌলিক অধিকারে যদি এই সরকার বা আইন বিভাগ কোনো রকম হস্তক্ষেপ করে, তখন সুপ্রিম কোর্টের কাছে তার বিচার দেওয়া যাবে এবং সুপ্রিম কোর্ট ওই ব্যক্তির অধিকার রক্ষার জন্য এদের বিরুদ্ধে রায় দিতে পারবে। বোঝা গেল? এরকম একাধিক কেস ঘটেছে, তারপরে পরিবর্তন হতে হতে এসছে। এমন নয় যে এই মৌলিক অধিকার কোনো রকমভাবে পরিবর্তন করা যাবে না। মৌলিক অধিকার পরিবর্তন করা যায়, সেটা কিভাবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। নেক্সট, জরুরি অবস্থায় অধিকারগুলি ক্ষুণ্ণ হতে পারে। এই যে মৌলিক অধিকারগুলো, একটা মানুষের বিকাশ লাভের জন্য যে অধিকারগুলো লাগছে, রাষ্ট্রের বিভিন্ন জরুরি অবস্থার জন্য এই মৌলিক অধিকার কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য স্থগিত রাখা যেতে পারে। অর্থাৎ সেই সময় যদি এই মৌলিক অধিকার ক্ষুণ্ণও হয়, তখনও ওই সুপ্রিম কোর্ট কিছু বলবে না, বলবে এখন কি চলছে, জরুরি অবস্থা চলছে, মানে রাষ্ট্রের ভালোর জন্যে, সমাজের ভালোর জন্য এই জরুরি অবস্থাটা চালু করা হয়েছে, তো এখন তোমার একটু সহ্য করে নিতে হবে, তুমি দেশের, তোমারও তো কিছু কর্তব্য রয়েছে, তাই না? নেক্সট, নিয়ন্ত্রিত অধিকার। এই মৌলিক অধিকার অবাধ নয়, ঠিক আছে, যে যে যার মতো এই ধর্ম প্রচারের অধিকার রয়েছে, এর মানে কি আমি গিয়ে বলছি নে জয় শ্রীরাম বল, বা আমি গিয়ে বন্দুক থেকে বলছি যে নে আল্লাহু আকবার বল, এইরকম না, ঠিক আছে? কি, তুমি শান্তিপূর্ণভাবে প্রচার করতে পারো, কিন্তু জোরপূর্বক তুমি প্রচার করতে পারবে না। ওকে, এই জিনিসগুলো যে কিছুটা নিয়ন্ত্রিত, আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা রয়েছে, তোমার একটা সীমা রয়েছে, সীমাহীন না এই অধিকারগুলো। ক্লিয়ার হলো কথাগুলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই মৌলিক অধিকার এবং অন্যান্য অধিকারের মধ্যে একটা পার্থক্য দেখব। দেখো, একদিকে আমরা মৌলিক অধিকার নিই আর অন্যদিকে অন্যান্য যে অধিকার সেটাকে নিই। এই যে মৌলিক অধিকার যেটা রয়েছে, এই অধিকার কিন্তু আইন বিভাগ বা শাসন বিভাগ পরিবর্তন করতে পারে না, কিন্তু এই যে অন্যান্য অধিকার যেগুলো রয়েছে, সেগুলো আইন বিভাগ বা শাসন বিভাগ খুব সহজে তাদের সাধারণ আইন পাশের মাধ্যমে পরিবর্তন করে দেয়। অর্থাৎ শাসন বিভাগ তো আর আইন পরিবর্তন করে না, আইন বিভাগ করে। তো সেই আইন বিভাগ খুব সহজে যেরকম অন্যান্য আইন পরিবর্তন করে, সেই আইন পরিবর্তন করে ফেলতে পারে, ঠিক আছে, অন্যান্য যে অধিকারগুলো রয়েছে। কিন্তু মৌলিক অধিকার সাধারণ আইন পাশের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী পরিবর্তন করা যায় না। ওকে, এই যে মৌলিক অধিকার রয়েছে, এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সরাসরি তুমি সুপ্রিম কোর্টে গিয়ে তার বিচার চাইতে পারো। কিন্তু অন্যান্য অধিকার যদি তোমার ক্ষুণ্ণ হয়, তখন তুমি সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হওয়ার জন্য যে বিচার চাইবে, সেটা সাধারণ নিয়ম অনুযায়ী, বিভিন্ন প্রসেস অনুযায়ী তোমাকে ওই সুপ্রিম কোর্টে যেতে হবে। যেটা নিয়ম রয়েছে যে তোমার অধিকার ক্ষুণ্ণ হলে তুমি এখানে প্রথমে যাও, তারপরে এখানে যাও, তারপরে ওখানে বিচার না পেলে তখন সুপ্রিম কোর্টে আসো, ঠিক আছে? এরকম স্টেপ বাই স্টেপ যেতে হয়। কিন্তু তোমার যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে তুমি সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? এবং তারা তার পদক্ষেপ নেবে। ক্লিয়ার? নেক্সট, এই যে মৌলিক অধিকার রয়েছে, এই মৌলিক অধিকারগুলো পরিবর্তন করতে গেলে পুরো সংবিধানের যে ওই পার্টটা রয়েছে, সংবিধান পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সংবিধান পরিবর্তনের যে নিয়ম, সেই নিয়ম মানতে হবে। কিন্তু অন্যান্য যে অধিকারগুলো রয়েছে, ওগুলো পরিবর্তন করার জন্য সংবিধান পরিবর্তন করার দরকার নেই, তোমার নর্মাল আইন পাশের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী চলবে। এরকম বেশ কিছু পার্থক্য রয়েছে। ক্লিয়ার? দেখো, এই যে মৌলিক অধিকার রয়েছে, যেই অধিকার শাসন বিভাগ বা আইন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত নয়, ওকে, কিন্তু অন্যান্য অধিকার শাসন বিভাগ বা আইন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব যে এই যে ভারতের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে, কেন হয়েছে, কি দরকার ছিল, তাই না? এটা থেকেও আমরা সেই গুরুত্ব পড়লাম না প্রথমে, ওখানেও কিছুটা রিলেট করতে পারবে এই জিনিসটা। দেখো, গণতান্ত্রিক ব্যবস্থার সফলতা। এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কি হয়, জনগণ সমস্ত অধিকার পায়, তাই না? কিন্তু জনগণের যদি অধিকার ক্ষুণ্ণ হয়, তখন কি গণতান্ত্রিক ব্যবস্থা কি সফলতা পাবে? পাবে না। তো এই যে মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করে জানিয়ে দেওয়া হচ্ছে যে না, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে রয়েছি, তো আমাদের এই অধিকারগুলো এতটা ইম্পর্টেন্ট, যেই অধিকার ছাড়া একরকম
মানুষের বিকাশ লাভ ঘটবে না, আর মানুষের বিকাশ লাভ না ঘটলে সমাজের বিকাশ লাভ ঘটবে না, সমাজের বিকাশ লাভ না ঘটলে রাষ্ট্রের বিকাশ লাভ ঘটবে না। অর্থাৎ রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাটাই একরকম নষ্ট হয়ে যাবে, যে শাসন ব্যবস্থার যে এথিক্স রয়েছে সেই এথিক্সটাই নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কি বলছে, জাতীয় ঐক্য ও সংহতি। দেখো, এই যে আমাদের ভারত স্বাধীনতার আগে ইংরেজদের শাসনে ছিল, তাই না? এই যে ইংরেজরা শাসন করতো, তখন কি ভারতীয় নাগরিক, ভারতীয় যে জনগণ ছিল সেই জনগণদের অধিকার ক্ষুণ্ণ হতো, তাই না? তো পরবর্তীতে দেখা যায় ভারতের স্বাধীনতার পরে যারা সংবিধান তৈরি করে তারা বলেন যে দেখো, আমরা এখানে একটা বহু জাতিভিত্তিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, তো এই দেশে বহু মানুষ রয়েছে। এখন যদি অধিকারকে আমরা সংবিধানে লিপিবদ্ধ না করি তাহলে একরকম কি হবে, মানুষে মানুষে লড়াই বেঁধে যাবে এবং একটা মানুষ নিজে অধিকার ভোগ করবে, অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে। বোঝা গেল? তাই জন্য দরকার, এবং যাতে শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে তার জন্য লিপিবদ্ধ করা হয়েছে, তাই না? নেক্সট কি বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা। দেখো, এই যে বহু জাতিভিত্তিক রাষ্ট্র আমাদের ভারতবর্ষ, এখন এই যে ভারত হচ্ছে বহু জাতিভিত্তিক রাষ্ট্র, এখানে একটা শ্রেণী শাসন করবে, তাই না? সংখ্যা গুরু শ্রেণী যখন শাসন করবে তখন সংখ্যালঘুর জাতি যেটা রয়েছে বা যেগুলো রয়েছে তাদের অধিকার যাতে কোনো রকমভাবে ক্ষুণ্ণ না হয়, তাই জন্য এই মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। দেখো, যারা শাসন করবে তাদের তো এই মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করার মতো কোনো রকম ক্ষমতা নেই, তাই না? বোঝা যাচ্ছে কথাটা? তো একরকম সংখ্যালঘুরা তখন সুরক্ষিত থাকবে। বোঝা গেল? নেক্সট, আইনি মর্যাদা প্রদান। এই যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বাধিক আইন, তাই না? সর্বাধিক আইন, হ্যাঁ কি না? এবং যখন ওই সংবিধানে এই মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে তখন একে একটা আইনি মর্যাদা দেওয়া হচ্ছে, এই কারণেও লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া কি, নাগরিক চেতনার বিকাশ সাধন। যখন একটা সংবিধানে অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হবে তখন জনগণ জানতে পারবে না আমাদের অধিকার সংরক্ষিত, তো আমাদের অধিকার কেউ যদি ক্ষুণ্ণ করে আমি সুপ্রিম কোর্টে যাব। বোঝা গেল? নেক্সট কি বলছে, আদালতের মাধ্যমে অধিকার সংরক্ষণ। অর্থাৎ কোনো একটা শাসন বিভাগ বা আইন বিভাগের উপরে এই দায়িত্ব দেওয়া হয়নি, সেটা কার উপরে দেওয়া হয়েছে, বিচারালয়ের কাছে, আদালতের উপরে, যে আমাদের অধিকার ক্ষুণ্ণ হলে তুমি সরাসরি আমাকে সংরক্ষিত করবে, আমার অধিকারকে সংরক্ষণ করবে, বিভিন্ন লেখ জারি করে এর জন্য, ঠিক আছে? তো একরকম বলা যেতে পারে যে আদালতের কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে, এবং আদালত আমরা জানি সর্বদা যে আদালত কোনো সময় দুর্নীতিগ্রস্ত হয় না, বেশিরভাগ 99.9% ক্ষেত্রে। ওকে, তারা প্রতিটা জনগণকে সমান চোখে দেখে বিচারকরা সাধারণত, এটাই বলা হয় এবং এটাই হওয়া উচিত, এবং তারা সংবিধান অনুযায়ীই চলে এবং তাকে চলতে হয়। বোঝা গেল? সংবিধানের বাইরে সে কখনোই যাবে না, সে যদি চাইতো সে স্বৈরাচারী হয়ে যেতে পারত, ঠিক আছে? তার এতটা ক্ষমতা। যাই হোক, তো আদালতের মাধ্যমে এই যে আমাদের অধিকারগুলো সংরক্ষণ করার উদ্দেশ্যে আমরা বলতে পারি যে মৌলিক অধিকারগুলোকে ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। ক্লিয়ার? এরপরে আর কিছু নেই, আজকের ক্লাস এই পর্যন্তই। আর বলে রাখি, নেক্সট ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, পার্টিকুলার বিভিন্ন অধিকার, সেগুলো পুরো ডিটেলসে আমরা জানবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ওকে।